হ্যালো ব্রাউন, গুড মর্নিং। দিস সৌদীপ সরকার। আই হোপ অল আর ইউ ফাইন। তো আজকেও আমাদের ইভিএস থেকে অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ পরিবেশবিদ্যা থেকে আজকে আমরা এমসিকিউ টাইপের কোশ্চেন নিয়ে ডিসকাস করব। 30 কোশ্চেন কালেক্ট করা হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড সিলেক্টেড কোশ্চেন রয়েছে। আজকে আমাদের ক্লাস নাম্বার 3 আপনাদের অনেকটা হেল্প করবে আপকামিং প্রাইমারি টেট এক্সামের জন্য খুব ভালো প্রিপারেশন নিতে। এবং যদি কেউ আদার্স কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে থাকেন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য আপনাদের অনেকটাই প্রিপারেশন কিন্তু হেল্প করবে। তো ক্লাসটা কন্টিনিউ করছি। আর নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রাম এবং আদার্স সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে 21 নাম্বার কোশ্চেন। এর আগে আমরা 20 কোশ্চেন নিয়ে অলরেডি ডিসকাস করে ফেলেছি। 21 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে শব্দ দূষণকে নিচের কোনটির মাধ্যমে প্রকাশ করা হয়। এই কোশ্চেনটাকে একদম সিম্পলভাবে যদি আমরা বলি তাহলে এটাই আমরা বলবো যে শব্দের তীব্রতা মাপা হয় কি দিয়ে। শব্দ দূষণ, শব্দের একটা নির্দিষ্ট মাত্রা রয়েছে, সেই মাত্রার ওপরে যখন উঠে যাবে তখন কিন্তু শব্দ দূষণ কিন্তু হবে। এবার শব্দ দূষণ একটা মাত্রা দিয়ে মাপা হচ্ছে, বা শব্দের তীব্রতা যখন বেশি হবে তখন শব্দ দূষণ হবে। তো শব্দের তীব্রতা কী দিয়ে মাপা হয় সেটা এখানে কোশ্চেনে বলা হয়েছে। যখন আপনাদের আমি নয়েজ পলিউশনটা করিয়েছিলাম তখন এই ধরনের টপিকগুলো ডিটেলসে আমি কভার করে দিয়েছি। তো অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ডেসিবেল। ডেসিবেল দিয়ে কিন্তু শব্দের তীব্রতা মাপা যায়, বা শব্দ দূষণকে নিচের এই ডেসিবেলের মাধ্যমে প্রকাশ করা হয়। পরে কোশ্চেনে বলা হয়েছে মার্সলি স্কেল দিয়ে কি মাপা হয়। এটাও ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মার্সলি স্কেল দিয়ে কি মাপা হয়, রিক্টার স্কেল দিয়ে কি মাপা হয়, পিএইচ মিটার দিয়ে কি মাপা হয়, এগুলো কিন্তু আগের ক্লাসগুলোতে করিয়েছি। অপশন বি রাইট অ্যান্সার হবে ভূমিকম্প। ভূমিকম্প মাপা হয় মার্সলি স্কেল দিয়ে। পরে বলা হয়েছে টর্নেডো কী ধরনের ঝড়। টর্নেডো হচ্ছে অপশন এ বিধ্বংসী ঝড়। টর্নেডো কী ধরনের ঝড়? বিধ্বংসী ঝড়। পরে কোশ্চেন দেখে নেব। বলা হয়েছে ক্যারিবিয়ান সাগরে সৃষ্টি হয় নিচের কোন ঝড়টি। ক্যারিবিয়ান যে সাগরটি রয়েছে সেই সাগরে নিচের কোন ঝড়টি সৃষ্টি হয়? হারিকেন, টর্নেডো, ফনি, টাইফুন। রাইট অ্যান্সার কী হবে? অপশান এ হারিকেন। হারিকেন যে ঝড়টি রয়েছে এটা কিন্তু ক্যারিবিয়ান সাগরে কিন্তু সৃষ্টি হয়। পরে কোশ্চেনে বলা হয়েছে জাপানে প্রতি বছর ভূমিকম্প হয় কয়বার। জাপানে প্রত্যেক বছর কবার করে ভূমিকম্প হচ্ছে? 5100, 10,000, 2300, 20 বার। রাইট অ্যান্সার কী হবে? অপশান বি। ওকে, 10,000 বার প্রত্যেক বছর কিন্তু ভূমিকম্প হয় কোথায়? জাপানে। তার মানে জাপান হচ্ছে বলতে পারেন যে ভূমিকম্পের দিক থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়। একটা ভূমিকম্প প্রবণ দেশের নাম হচ্ছে জাপান। পরে কোশ্চেনে বলা হয়েছে জলাভূমি সংকোচনের ফলে হ্রাস ঘটেছে নিচের কোনটির আগমনে। জলাভূমি সংকোচনের ফলে হ্রাস ঘটেছে নিচের কোনটির আগমনে। তো রাইট অ্যান্সার কী হবে? একবার অপশন বলে দিচ্ছি। পরিযায়ী পাখিদের, পায়রাদের, চিল, ইঁদুর। অপশান এ পরিযায়ী পাখিদের আগমনে কি হচ্ছে? জলাভূমি সংকোচনের ফলে হ্রাস হচ্ছে। পরের কোশ্চেনে বলা হয়েছে রাশিয়ার ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা হয়েছিল কোথায়। রাশিয়ার ভয়াবহ যে পারমাণবিক দুর্ঘটনাটি হয়েছিল সেটা কোথায় হয়েছিল? রাইট অ্যান্সার কী হবে? অপশান ডি চেরনোবিলে হয়েছিল। এবং সালটা কী ছিল? চেরনোবিল দুর্ঘটনা কত সালে হয়েছিল? 26 এপ্রিল। ওকে, এপ্রিল সালটা 1986। 26 এপ্রিল 1986 সালে চেরনোবিল দুর্ঘটনা হয়েছিল, যেটাকে আমরা সোভিয়েত রাশিয়ার যে চেরনোবিল দুর্ঘটনা আমরা কিন্তু বলে থাকি। এবং এই চেরনোবিল দুর্ঘটনাটা হওয়ার পেছনে কারণ কী ছিল? পারমাণবিক চুল্লি, মানে পারমাণবিক কেন্দ্রে কিন্তু এই দুর্ঘটনাটি হয়েছিল। পরের কোশ্চেনে কি বলা হয়েছে মহাদেশগুলি একত্রিত ছিল কত বছর আগে। মহাদেশগুলি একত্রিত মানে একসাথে ছিল কত বছর আগে? প্রায় 5 কোটি বছর আগে, প্রায় 10 কোটি বছর আগে, প্রায় 20 কোটি বছর আগে, প্রায় 30 কোটি বছর আগে। রাইট অ্যান্সার হবে অপশান ডি, প্রায় 30 কোটি বছর আগে মহাদেশগুলি একত্রিত ছিল বা একসাথে ছিল। পরের কোশ্চেনে বলা হয়েছে ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী নিচের কোন গ্যাসটি বা কোনটি। ভেরি ইজি একটা কোশ্চেন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার হবে মিক, MIC, মিক, নট MIK। ওকে, অপশানগুলো ভালো করে দেখে নেবেন, তাড়াহুড়ো করে অ্যান্সার করবেন না, একটু দেখে করবেন। MIC রাইট অ্যান্সার হবে মিক গ্যাস। আর মিক গ্যাসের ফুল ফর্মটা কি? মিথাইল আইসোসাইনেট। ওকে, মিথাইল আইসোসাইনেট হচ্ছে মিক গ্যাসের ফুল ফর্ম। পরে কোশ্চেন দেখে নেব। বলা হয়েছে তেলের কূপ জ্বালিয়ে দেওয়ার ফলে বায়ু দূষণ ও জল দূষণ ঘটেছিল প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে, উপসাগরীয় যুদ্ধে, A+B, মানে অপশান AB।
তাহলে কোন বিশ্বযুদ্ধে তেলের কূপ জ্বালিয়ে দেওয়ার ফলে বায়ু দূষণ হয়েছিল, যেটা এয়ার পলিউশন হয়েছিল এবং ওয়াটার পলিউশন হয়েছিল? রাইট অ্যান্সার অপশন সি, উপসাগরীয় যুদ্ধে। ওকে, তো উপসাগরীয় যুদ্ধের আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে কি গুলফ ওয়ার, গুলফ ওয়ার। ওকে, বা গুলফ ওয়ার কিন্তু বলা হয়ে থাকে, সরি ওয়ার নয়, একটু ভুল বললাম, গুলফ ওয়ার। তাহলে উপসাগরীয় যুদ্ধ, যার আরেকটা নাম রয়েছে গুলফ ওয়ার। তো এই উপসাগরীয় যুদ্ধে তেলের কূপ জ্বালিয়ে দেওয়ার ফলে প্রচণ্ড পরিমাণে বায়ু দূষণ হয়েছিল এবং জল দূষণ কিন্তু হয়েছিল। এবং এই গুলফ ওয়ার বা উপসাগরীয় যুদ্ধ কত সালে হয়েছিল, কতদিন থেকে কতদিন পর্যন্ত চলেছিল, মানে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত চলেছিল, সেটা হচ্ছে আপনারা নোট করে নিন, 2 আগস্ট। ওকে, 2 আগস্ট 1990 থেকে 28 ফেব্রুয়ারি 1991। তো এই ডেট পর্যন্ত কিন্তু হয়েছিল। ওকে, পরের কোশ্চেনে কি বলা হয়েছে, উড়িষ্যা উপকূলে বিধ্বংসী ঝড়ের নাম কি? উড়িষ্যা উপকূলের বিধ্বংসী ঝড়ের নাম কি? সুপার সাইক্লোন, তারপরে রয়েছে টুইস্টার, বুস্টার, ওপরে কোনোটি না। তো আমরা রিসেন্টও দেখেছি, যখন ফোনই এসেছিলো তখন কিন্তু বারবার করে নিউজ চ্যানেলগুলোতে কি বলা হচ্ছিল, সুপার সাইক্লোন ঝড়ের নাম কিন্তু বলা হচ্ছিল। তো উড়িষ্যা উপকূলের বিধ্বংসী ঝড়ের নাম হচ্ছে সুপার সাইক্লোন। পরের কোশ্চেনে বলা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরমাণু বোমা ফেলা হয় কোন শহরে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়েছিল সেই সময়টায় পরমাণু বোমা ফেলা হয়েছিল নিচের কোন শহরে? কোবে, হিরোশিমা, নাকাসাকি, বি+সি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হবে বি+সি। কারণ হিরোশিমা নাকাসাকিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরমাণু বোমা ফেলা হয়েছিল এবং দেশ দুটো কিন্তু, দেশ বলতে শহর দুটো কিন্তু ধ্বংস হয়ে গেছিল, নট দেশ, শহর। তো এই হিরোশিমা নাগাসাকি দুটো শহরই কিন্তু ধ্বংস হয়ে গেছিল। তারপরে বলা হয়েছে পৃথিবীর বৃহত্তম প্রাণী কি? অবভিয়াসলি অপশন এ হবে নীলতিমি। নীলতিমি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় প্রাণী। পরের কোশ্চেনের দিকে চলে আসবো। বলা হয়েছে সরীসৃপের প্রথম উদ্ভব হয়েছিল আনুমানিক কত কোটি বছর আগে? আনুমানিক কত কোটি বছর আগে পৃথিবীতে সরীসৃপের প্রথম উদ্ভব হয়েছিল বা আবির্ভাব হয়েছিল? 15.5 কোটি বছর আগে, 24.5 কোটি বছর আগে, 28.5 কোটি বছর আগে, 34.5 কোটি বছর আগে। রাইট অ্যান্সার কি হবে? 34.5, প্রায় আনুমানিক 34.5 কোটি বছর আগে পৃথিবীতে সরীসৃপের উদ্ভব হয়েছিল প্রথম। পরের কোশ্চেনে বলা হয়েছে ডাইনোসরের বিলুপ্তি ঘটে কত কোটি বছর আগে? 10 কোটি, 15, 19.5, 25.5। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে 19.5, অপশন সি। আনুমানিক 19.5 কোটি বছর আগে ডাইনোসরের বিলুপ্তি ঘটে পৃথিবী থেকে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বলতে পারেন ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ভূপৃষ্ঠের গড় উষ্ণতা। এখানে বলা হয়েছে গড় উষ্ণতা বলা হয়েছে। ওকে, ভূপৃষ্ঠের গড় উষ্ণতা কত? 10 ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি সেলসিয়াস, 22 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াস। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে 22 ডিগ্রি সেলসিয়াস, অপশন সি, 22 ডিগ্রি সেলসিয়াস। পরের কোশ্চেনে বলা হয়েছে নিচের কোনটি প্রাচীনতম দেশ? প্রাচীনতম বলতে অনেক পুরনো আগেকার একটা দেশ। অপশন এ প্যানজিয়া। এই প্যানজিয়া হচ্ছে একটা প্রাচীনতম দেশ এবং বর্তমানে আমাদের যে কন্টিনেন্টগুলো রয়েছে, ওকে, আমাদের যে কন্টিনেন্টগুলো রয়েছে পৃথিবীতে, তো এই প্যানজিয়া সুপার কন্টিনেন্টগুলো ভেঙে বর্তমান কন্টিনেন্টগুলো কিন্তু তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে। কোশ্চেন হতে পারে যে কোন সুপার কন্টিনেন্ট বা নিচের কোন সুপার কন্টিনেন্টটি ভেঙে বর্তমান কন্টিনেন্টগুলো তৈরি হয়েছে? তো আপনার অ্যান্সার তখন করবেন প্যানজিয়া সুপার কন্টিনেন্ট ভেঙে। ওকে, আর প্যানজিয়া হচ্ছে একটা প্রাচীনতম কিন্তু দেশ। পরের কোশ্চেনে বলা হয়েছে পৃথিবীর শক্তি সংগ্রহের মূল উৎস কি? এটাও খুব ইজি, ছোটবেলা থেকে পড়ে এসেছি, সূর্য। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেনে বলা হয়েছে লোকটাক কি? এটা ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বিভিন্ন এক্সামে কিন্তু কোশ্চেনটা দেওয়া হয়ে থাকে। তো কোশ্চেনটা বিভিন্নভাবে ঘুরিয়ে প্রোভাইড করতে পারে। তো লোকটাকটা কি এটা একটু জেনে রাখুন। এটা হচ্ছে একটা হ্রদ, অপশন সি রাইট অ্যান্সার, হ্রদ। এবং এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে মণিপুরে কিন্তু এটা অবস্থিত। ওকে, এটা মণিপুরে অবস্থিত, যেটা হচ্ছে কোথায়? উত্তর ভারতে। উত্তর ভারতের মণিপুরে, যেটা হচ্ছে নর্থ ইন্ডিয়ায়। ওকে, নর্থ ইন্ডিয়াতে লেকটাক হ্রদটি অবস্থিত, যেটা মণিপুরে অবস্থিত। এবং এই লেকটাক হ্রদটি হচ্ছে খুবই একটা সৌন্দর্যপূর্ণ বা একটা সুন্দর একটা হ্রদ
অনেক পর্যটকরা কিন্তু এখানে ভ্রমণের জন্য আসে। ওকে, পরের কোশ্চেনে বলা হয়েছে পৃথিবীর স্থলভাগের পরিমাণ কত, পৃথিবীতে কতটা ভাগ স্থলভাগ রয়েছে। আমরা ছোটবেলায় পড়েছি পৃথিবীতে 3 ভাগ জল রয়েছে। ওকে, 1 2 3, 3 ভাগ জল রয়েছে, এটা একটু বড় করে দিই, আর 1 ভাগ হচ্ছে স্থল রয়েছে। তো এই 1 ভাগ হচ্ছে কি স্থল, তার মানে জলের পরিমাণটা পৃথিবীতে থাকবে বেশি আর স্থলের পরিমাণটা থাকবে কম। তাহলে এখান থেকে আমরা এটুকু যখন বুঝতে পারলাম, অ্যান্সারটা আমরা ইজি করতে পারবো। অ্যান্সার কি হবে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। ওকে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 29% বা 29%। তারপরে বলা হয়েছে কি পৃথিবীর বৃহত্তম মহাদেশ হলো কি? আফ্রিকা, এশিয়া, ইউরোপ, ওপরে কোনটি না সবাই জানি। অপশন বি এশিয়া হচ্ছে পৃথিবীর বৃহত্তম একটা মহাদেশ। পরের কোশ্চেনে কি বলা হয়েছে? পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব ঘটেছিল কোথায়? জলে, স্থলে, বায়ুমণ্ডলে, ভূ অভ্যন্তরে। অপশন এ পৃথিবীতে সর্বপ্রথম প্রাণের আবির্ভাব ঘটেছিল কোথায়? জলে, যেটা হচ্ছে সমুদ্র। ওকে, সমুদ্রও কিন্তু অপশনে থাকতে পারে, সমুদ্র। ক্লিয়ার? তো জলেই ইজ দ্য রাইট অ্যান্সার হবে। সমুদ্র থাকলে তখন আপনারা সমুদ্র করবেন। তারপরে নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? পৃথিবীর বৃহত্তম মহাসাগর হলো কি? অপশন এ প্রশান্ত মহাসাগর। পরের কোশ্চেনে বলা হয়েছে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? 71 ভাগ, শতকরা 71 ভাগ, শতকরা 45 ভাগ, শতকরা 21 ভাগ, শতকরা 23 ভাগ। অপশন সি এখানে রাইট অ্যান্সার হবে, শতকরা 21 ভাগ। এবার আপনাদের কনফিউশন তৈরি হতে পারে যে আপনাদের তো এর আগে আমি পড়িয়েছিলাম 20% সামথিং ডট 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 ছিল, সামথিং ছিল। তো অ্যাকচুয়ালি আপনারা বিভিন্ন বইতে 21 ভাগ পাবেন, আবার অনেক বইতে 20% পাবেন। এবার আপনাদের একটু ক্রিয়েটিভিটি দেখাতে হবে। যদি অপশনে দেখেন যে 20 ভাগ নেই, 20 পয়েন্ট ডট ডট নেই, তারপরে যে সংখ্যাগুলো ছিল ইটিসি যাই থাক না কেন সেটা নেই, 21 ভাগ রয়েছে, তখন আপনারা 21 ভাগ করবেন। যদি 21 ভাগ না থাকে, যদি 20 ভাগ থাকে, তখন আপনারা 20 ভাগ করবেন। ওকে, পরে কোশ্চেনে কি বলা হয়েছে? পৃথিবীর ওপরের কঠিন আবরণকে কি বলে? রিসেন্ট দুদিন আগে বললাম, এটা হচ্ছে আমাদের পৃথিবী। আর পৃথিবীর ওপরের যে কঠিন আবরণটা রয়েছে, এই কঠিন আবরণকে কি বলে? ভূত্বক বলে। এই ভূত্বকের ওপরে কিন্তু আমরা বসবাস করি। পরের কোশ্চেনে কি বলা হয়েছে? পৃথিবীর অধিকাংশ স্থলভাগ কোন গোলার্ধে অবস্থিত? পৃথিবীর অধিকাংশ স্থলভাগটা কোন গোলার্ধে অবস্থিত? তো একটা রয়েছে উত্তর গোলার্ধ, একটা রয়েছে দক্ষিণ গোলার্ধ। তো এই দুটোর মধ্যে থেকে একটা তো রাইট অ্যান্সার হবে। তো কোনটা রাইট অ্যান্সার হবে? পৃথিবীর বেশিরভাগ স্থলভাগগুলো অবস্থিত কোন গোলার্ধে? উত্তর গোলার্ধে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হবে, উত্তর গোলার্ধে কিন্তু অবস্থিত। তারপরে যে নেক্সট কোশ্চেনটি রয়েছে, বলা হয়েছে পৃথিবীর ছোট মহাদেশ হলো কি? পৃথিবীর বৃহত্তম মহাদেশ কি? এশিয়া। এশিয়া হচ্ছে একটা বড় মহাদেশ। আর ছোট মহাদেশটা কি? ওশিয়ানিয়া। ওকে, ওশিয়ানিয়া হচ্ছে পৃথিবীর ছোট মহাদেশ। এই কোশ্চেনটা কিন্তু বিভিন্ন এক্সামে দিতে পারে, এখনও আশা করি বিভিন্ন এক্সামে দেয়নি এখনও কোনো এক্সামে। তো একটা ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন এটা হয়ে রয়েছে। পরে কোশ্চেন দেখে নেব, বলা হয়েছে সূর্যের পরমায়ু হলো, ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পরমায়ুটা নিয়ে আর বলার দরকার নেই, সকলেই জানেন। তো রাইট অ্যান্সার কী হবে? অপশান এ 10,000 কোটি বছর। ওকে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 10,000 কোটি বছর হচ্ছে সূর্যের পরমায়ু। পরে কোশ্চেনে কি বলা হয়েছে? জীবাশ্ম জ্বালানি দহনের ফলে উৎপন্ন হয় কি? অবভিয়াসলি জীবাশ্ম জ্বালানি যখন দহন হবে বা পোড়ানো হবে, অপশন এ কার্বন ডাইঅক্সাইড। ওকে, CO2 উৎপন্ন হবে। 50 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে? ট্রপোস্ফিয়ার নিরক্ষীয় অঞ্চলের কতটা উচ্চতায় অবস্থান করে? এটা সাপোজ ধরুন নিরক্ষীয় অঞ্চল। তো এখান থেকে এই যে বাতাসের যে স্তরটি রয়েছে বা যে লেয়ারটা রয়েছে বায়ুমণ্ডলের, তো এই ট্রপোস্ফিয়ারটা কতটা উচ্চতায় অবস্থান করছে? 8 কিমি, 10 কিমি, 15 কিমি, 17 কিমি। রাইট অ্যান্সার হবে কি? অপশান ডি, 17 কিমি উচ্চতায় কিন্তু অবস্থান করছে। এটুকু ভালো করে খেয়াল করবেন বা মনে রাখবেন যে নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ার 17 কিমি উচ্চতায় অবস্থান করছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পরীক্ষা কিন্তু চলে আসতে পারে। পরে কোশ্চেনটি দেখে নেব, এটা আপনার জন্য হোম টাস্ক থাকবে, আশা করব সকলেই রাইট অ্যান্সার দেবেন। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কতটা রয়েছে? কতটা পরিমাণে নাইট্রোজেন গ্যাস রয়েছে বায়ুমণ্ডলে? এই তো রিসেন্ট 2-3 দিন আগেই আপনাদের ক্লাসে করানো হয়েছিল, 2-3 দিন না, মানে ক্লাস হিসেবে দেখলে 3-4টে ক্লাসের আগে আপনারা পেয়ে যাবেন। আর ডে হিসেবে ধরলে রিসেন্ট তো প্রাকৃতিক দুর্যোগ গেল, এই জন্য তো 2 দিন অফ ছিল। তো যাই হোক, 78%, 21%, 29%, 30%। রাইট অ্যান্সার এখানে রয়েছে। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত রয়েছে? অবশ্যই কমেন্ট করে অ্যান্সারটা লিখে দেওয়ার চেষ্টা করুন।
আর নেক্সট ক্লাসের শুরুতে আমি কোশ্চেন অ্যান্সারটা আপনাদের জানিয়ে দেবো। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আজকের ছোট্ট একটা সেশন। বেশ কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করলাম, অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, অনেক বেসিক কোশ্চেন ছিল। তো সমস্ত অনেক কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করবো। আপনারা কন্টিনিউ ক্লাসগুলো অ্যাটেন্ড করতে থাকুন। আশা করি এক্সামের জন্য খুব ভালো প্রিপারেশন আপনি নিতে পারবেন। আর ক্লাসটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। আর নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা চাইলে আমাকে সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে পারেন, ইনস্টাগ্রাম, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, টুইটার আপনারা কিন্তু ফলো করতে পারেন। ইনস্টাগ্রামে, ফেসবুক গ্রুপে, ফেসবুক পেজে লাইভ মক টেস্ট কিন্তু এখন থেকে হচ্ছে, প্রত্যেক রবিবারে হয়ে থাকে। আপনারা ফলো করে রাখুন, অবশ্যই আপনারা মক টেস্টগুলো অ্যাটেন্ড করতে পারেন। আর টাইম টু টাইম আপনারা ইউটিউবেও কিন্তু তার পাশাপাশি ক্লাস পেয়ে যাবেন। ইউটিউবে যতটা প্রিপারেশন নিচ্ছেন সেটা আপনাকে যাচাই করতে হবে, সেটা আমাদের ফেসবুক গ্রুপ পেজ থেকে আপনারা যাচাই করতে পারবেন। আমার ইনস্টাগ্রাম থেকে যখন আমি মক টেস্টগুলো নেব, আপনারা যদি ভালোভাবে অ্যান্সার করতে পারেন তো তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনার প্রিপারেশনটা কিন্তু খুব স্ট্রং রয়েছে। আরেকবার রিভাইজও আপনার হয়ে যাবে টপিকগুলো। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, অবশ্যই ফলো করে রাখুন।